নমস্কার, কেমন আছেন সবাই? আশা রাখবো অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, ভোলে বাবার কৃপায় সবাই খুব খুব ভালো আছেন। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম এবং বুক ভরা ভালোবাসা জানিয়ে দেখো রান্নাঘরের থেকে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে, একদিকে ভাত একদিকে ডাল কিন্তু হচ্ছে। আর এবছরের প্রথম সবজি আমাদের পাট পাতা, পাট শাক আজকে একটা কাকু নিয়ে এসেছিল। তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আমরা গ্রামে বাস করি, তো গ্রামে কিন্তু অনেক নতুন নতুন টাটকা টাটকা সবজি সব কিছুই পাওয়া যায়। তো আজকে কাকু মাঠ থেকে পাট শাকগুলো যখন তুলছিল, কাকুকে বলেছিলাম যে আমাদেরও যেন দুয়াটি দিয়ে যায়। তো কাকু দেখো আমাদের পাট শাক দিয়ে গেছে দুয়াটি। আজকে প্রথম খাবো এবছরে পাট শাক। অবশ্য এখনো অ্যাভেলেবেল হয়নি বাজারে তেমনভাবে, তবে আমরা খাবো আজকে মুসুর ডাল দিয়ে পাট শাক খাবো। কিন্তু পাট শাকটা ভালোভাবে বেছে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো যে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। অন্বেষা পড়তে যাবে, তো ওর জন্য কিছুটা ডাল আমি তুলে রাখছি। এরপরে তো ডালটাতে জল দেবো, এরপরে তুলতে পারবো না, এই জন্য আগে আগে তুলে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। ভাতটা হয়ে গেলেই ডালটা দিয়ে মেখে অন্বেষাকে কিন্তু ভাত দিয়ে দেবো, ও খেয়ে পড়তে চলে যাবে। আর এই পাট শাকের দিয়ে মসুর ডাল আমাদের বাড়িতে সবার খুব প্রিয়। বিয়ের আগে যদিও আমি খেতাম না, তবে এ বাড়িতে এসেই শিখেছি পাট শাকের ঝোল খাওয়া বা ডাল দিয়ে পাট শাক খাওয়া। আমার জেঠিমাকে দেখেছি খেত, কিন্তু আমাদের বাড়িতে আমার মা বাবা কেউই খেত না, তো ছোটোবেলার থেকে আমাদেরও খাওয়া হয়নি। তবে শ্বশুরবাড়িতে এসে পাট শাক দিয়ে ডাল, পাট শাকের ঝোল, কাঁঠালের বীজ দিয়ে পাট শাক, চিংড়ি মাছ দিয়ে পাট শাক, এগুলো কিন্তু এখন বেশ ভালোই লাগে। তো ডাল দিয়ে পাট শাকটা হলে কিন্তু এখন সবার থেকে মনে হয় আমি বেশি ভালো খাই, আমার এতটাই ভালো লাগে। তো এই মানে মসুর ডাল দিয়ে পাট শাক করলে এতে রসুন ফোড়নও দেওয়া যায়, আবার অনেকে নিরামিষও খান। তো যাই হোক, আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে তারপর কিন্তু ওতে পাট শাক দিয়ে দেবো, তারপর কিন্তু ফোড়ন দেবো। তো যাই হোক, এদিকে পেঁয়াজ দিয়ে ডালটা ফুটতে থাকুক, আর ততক্ষণে অন্বেষার ভাতটাও আমি রেডি করে নিচ্ছি। সকালে যে সবার জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম, তো ওখান থেকে অন্বেষার ডিম সেদ্ধটাও রেখে দিয়েছিলাম। তো এখন ওকে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দেবো। যদিও অন্বেষা এত সকাল সকাল ভাত খেতে চায় না, এখন বাজে 8টাও পড়তে বেরিয়ে যাবে। যদিও সকাল সকাল খেতে চায় না, তবে আমি জোর করে খাইয়ে দিই, কারণ ওর গ্যাসের সমস্যা আর কি হয়েছিল বেশ 2 বছর আগে। তো তখন থেকেই ডাক্তার বলেছিল উল্টোপাল্টা না খেতে, আর যেন ভাত ডালই খায়। যদিও বাচ্চা মানুষ এগুলো তো শুনতে চায় না বা বুঝতে চায় না, তো ওদের তো বাইরের খাবারটাই বেশি ভালো লাগে। কিন্তু যাতে বাইরের খাবারের প্রতি অনীহা জন্মায় আর কি, অতটাও ভালো না লাগে, এই জন্য ভাতটা পেট ভরে খাইয়ে দিই, তা যাতে করে বাইরের খাবারের দিকে অতটাও লোভ না যায়। অন্বেষাকে ভাত খাইয়ে দিলাম, ও চলে গেল পড়তে। আমি আবারও রান্নাবান্নায় লেগে গেলাম। ওদিকে পাট শাক দিয়ে যে ডালটা, সেটা ফোড়ন দিয়ে দিলাম। আমি আজকে ফোড়নে দিয়েছিলাম রসুন আর কালো জিরা। তো যাই হোক, ওটা ফুটে গেছিলো, নামিয়ে নিয়ে আজকে যে এঁচোড়টা রান্না করব সেই এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দেখো বাদবাকি যা বাসনপত্রগুলো ছিল এঁচোড়টা সেদ্ধ হতে হতে বাসনপত্র কটা কিন্তু মেজে নিয়েছি। আর আমি কিন্তু সাইডের কাজগুলো এভাবেই তাড়াতাড়ি করে সেরে ফেলি। আর এভাবে সারি বলেই কিন্তু ঘর সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে, আবার কিন্তু ছেলে মেয়েকে মাঝে মাঝে পড়াটাও ধরতে হয়, সব কিছু সামলেও কিন্তু মেশিনের কাজটা বেশ ভালোভাবেই করতে পারি। আগে একটা সময় ছিল যখন দেখতাম যে রাস্তায় একটু বেরোলে এও গল্প করছে, সবার গল্পের মাঝখানে গিয়ে দাঁড়াতাম। কিন্তু এখন আমি নিজে থেকে এটা বুঝতে পেরে গেছি যে সবার গল্পের মাঝখানে গিয়ে দাঁড়ালে কিন্তু নিজেরই লস হয়। কারণ বাড়িতে যে কাজগুলো সব পড়ে থাকে, আমি তো গল্পের তালে যোগ হয়ে যাই, কিন্তু বাড়ির কাজগুলো কিন্তু সবই পড়ে থাকে, আর সেই কাজগুলো করতেও আমার লেট হয়ে যায়। তাই এখন আমি আর কারোর সাথে দাঁড়িয়ে গল্প করি না, পরপর সংসারের কাজগুলো করে যাই, এতে করে নিজের জন্য একটু সময় বার করতে পারি। আর যেহেতু এখন আমি ইউটিউবটা করি, ইউটিউবটাকে বেছে নিয়েছি, তো সেক্ষেত্রে আমাকে তো নিজে একটু টাইম দিতেই হবে। ভিডিও এডিটিং বলো, ভয়েস ওভার বলো, সেই দিক থেকে বিচার করতে গেলে লোকের সাথে দাঁড়িয়ে গল্প করার থেকে ঘরে বসে কাজকর্ম করি আর ইউটিউব করি, এটাই অনেক অনেক ভালো আর কি, অনেক হ্যাপি আছি এতেই। তো যাই হোক, আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের দিকে। সকালে ওই তো দেখতেই পেলে পাট শাক দিয়ে ডাল করেছিলাম, সেই সঙ্গে ছিল লাল শাক আর এখানে এঁচোড়। তো এঁচোড়টা বসিয়ে দিয়ে ঝোলটা ততক্ষণে ফুটতে থাকুক। ঘরে বিছানাটা গোছানো হয়নি, তো এখন এই বিছানাটা গুছিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে দেবো। আর সকালে যখন অন্বেষা ঘুম থেকে ওঠে তার পরপর
পরপরই কিন্তু আমি লেপটা, যদিও এখনও শীত তেমনভাবে যায়নি, লেপটাকে ভাঁজ করে নিই। তো যাই হোক, বিছানাটা তোলা হয়ে গেল। আর এখন দেখো চলে এসেছি একদম ভিডিও টাইটেল থাম্বনেল থেকে তো বুঝতেই পেরেছো, তো চলে এসেছি সেই ম্যাজিক্যাল হ্যান্ড ওয়াশটা বানাতে। দেখো একটা বাটিতে একটু জল নিয়ে নিলাম, সঙ্গে এক টুকরো লেবুর রস, একটু লবণ দিয়ে দিলাম জলটার মধ্যে, ভালো করে মিশিয়ে নেব। এখন মিশিয়ে নিয়ে ওই যে আমি বাসন মাজি প্রিল যে মানে বাসন মাজার যে জেলটা, ওটাকে একটু দিয়ে দেবো। এখন এখানে তোমরা ভীম জেলটাও নিতে পারো, তো আমার ভীমের থেকে প্রিল জেলটা বেশি ভালো লাগে, মনে হয় অনেক বেশি পরিষ্কার হয়। সঙ্গে একটু সার্ফ মিশিয়ে এখন এটাকে ভালো করে গুলিয়ে নেব। আর তার সঙ্গে একটু নিমাইল নিয়েছিলাম, কারণ এখানে যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করলাম, যতগুলো জিনিস ইউজ করলাম, সবগুলোই কিন্তু কীটাণু নাশ করে। তো এক্ষেত্রে অনেক বেনিফিট আছে এগুলোতে, যেমন কীটাণু নাশও হবে, পরিষ্কারও হবে, সব কিছুই হবে। তো এটাকে ভালো করে গুলিয়ে এরকম একটা ওই স্প্রে বটলের মধ্যে করে কিন্তু রেখে দেব। আর এটাতে কিন্তু খুব সামান্য খরচ, ওই 10 থেকে 12 টাকা হয়তো খরচ হবে, কিন্তু ভীষণ একটা উপকারী জিনিস। এই স্প্রে বটলটা আমি যখন তখন ইউজ করতে পারবো স্প্রে করে, আর এটা দিয়ে কিন্তু সব কিছু ভীষণভাবেই পরিষ্কার হবে। তো সেটা তোমাদের প্রমাণসহ দেখিয়েই দেব। তো যাই হোক, বোতলটা ভরতে ভরতে এদিকে দেখছি ঝোলটাও শুকিয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে কিন্তু আমি এই এঁচোড়টা নামিয়ে নিলাম। নামিয়ে তারপর আবার কিন্তু চলে যাব ওইদিকে। তো যাই হোক, মাত্র 10 থেকে 12 টাকা খরচা করে এভাবেই যদি ঘরোয়া উপায়ে আমি হ্যান্ড ওয়াশ বানিয়ে ফেলতে পারি, আর এই হ্যান্ড ওয়াশটা শুধু কিন্তু হাত ধোয়ার কাজে না, বিভিন্ন কাজে কিন্তু আমি ব্যবহার করতে পারবো। যেমন গ্যাস মোছা, তারপরে গ্যাস টেবিল পরিষ্কার করা, টাইলসও কিন্তু খুব পরিষ্কার হয়। তোমরা বাড়িতে এইভাবে ঘরোয়া উপায় একটু ট্রাই করে দেখবে। আর এইভাবে কিন্তু সংসারটাকে তোমরা যদি একটু বুদ্ধি করে বাঁচিয়ে বাঁচিয়ে চালাও, তাহলে মাস শেষে বা বছর শেষে দেখবে হাজার হাজার টাকা তোমার বেঁচে গেছে, আর সেটা কিন্তু তুমি অনায়াসেই সেভিংস করতে পারবে। তো দেখতেই পেলে আমার হাতটা কত পরিষ্কার হয়েছে। আর এদিকে দেখো, এখন গ্যাসটাকেও পরিষ্কার করে দেখিয়ে দেবো যে গ্যাসটাও কতটা পরিষ্কার হয়। একটু গ্যাসের ওপরে স্প্রে বটল থেকে একটু স্প্রে করে এরকম একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে দিলেই দেখবে গ্যাস কিন্তু একদম চকচকে হয়ে যায়। আর পরে এটা দিয়ে আমি টাইলস পরিষ্কার করেও দেখেছি, টাইলসও ভীষণভাবে পরিষ্কার হয়। আর ওই সিঁড়ির যে রেলিংগুলো লাগিয়েছি, যেহেতু ওখানেই আমি রান্না করি, তেলটা বেশি ওঠে, তো সেটার মধ্যেও দিয়েও দেখেছিলাম, সেটাও খুব সুন্দর পরিষ্কার হয়। তো এই 10 টাকার কেরামতি যদি এত ভালো হয়, আর এই 10 টাকা দিয়ে যদি আমি হাজার হাজার টাকা বাঁচাতে পারি, তাহলে কে না চাইবে 10 টাকার জিনিস ঘরোয়া উপায়ে বাড়িতে তৈরি করতে। আর এই 10 টাকা দিয়ে কিন্তু আমার পুরো মাসটা আরামসে চলে যাবে। যাই হোক, আমি ঘরোয়া উপায়ে হ্যান্ড ওয়াশটা বানিয়ে এখন কিন্তু গুছিয়ে রাখলাম, যখন যখন আমার দরকার পড়বে ঠিক তখন তখন আমি এটাকে ব্যবহার করব। তো তোমরা এইভাবে একটু করে দেখতে পারো, দেখবে তোমাদেরও অনেক উপকারে আসবে। আর সত্যি এটা ম্যাজিকের মতো কাজ করে, আর ভীষণ ভালো। যদি না হয় তাহলে আমার কমেন্ট বক্সে এসে আমাকে উল্টোপাল্টা গালাগালি দিয়ে যেও, কিন্তু একবার তোমরা ট্রাই করে দেখো। যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে দেখো স্নানটাকেও কমপ্লিট করে নিয়েছি। আর কালকে ওই যে ঘরে রেলিং বসাচ্ছিল, অতিরিক্ত ধুলো উড়ে পাপোশগুলো খুব পরিমাণে নোংরা হয়ে গেছিলো, পুরো বালি বালি হয়ে গেছিলো। তো পাপোশগুলোকে ভালো করে কেচে স্নান সেরে নিয়েছি। আর এখন দেখো সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি, বললাম না আজকে শিবরাত্রি, মনটা খুব খারাপ, কারণ প্রত্যেক বছর শিবরাত্রির উপোস করি, পুজো করি, খুব ভালো লাগে। আমাদের মতো মেয়েদের একটা শিবরাত্রিটা মনে হয় স্বপ্ন। শিবরাত্রি আসার 1 মাস আগের থেকেই কিন্তু আমরা অপেক্ষা করি এই শিবরাত্রির পুজো করব, উপোস করব, রাত জাগবো, কিন্তু এবছর আমার ভাগ্যে আর হলো না। তো যাই হোক, সেজেগুজে একটু বেরিয়ে গেছিলাম, সেজেগুজে বলতে শাড়িটা পরে একটা বাড়িতে নেমন্তন্ন ছিল। তো এটাই পাশে আমাদের এই যে শিবরাত্রি, এখানে আমরা প্রত্যেক বছর উপোস করতাম, তাই একটু ভিডিও করে রাখলাম। আর চলে এসেছিলাম দেখো এই বাড়িটাতে, এদের বাড়িতে নেমন্তন্ন ছিল শিবরাত্রির। এখানে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল, পুজো করছিল, উপোসের সংখ্যাও কিন্তু অনেক ছিল। আর ঠাকুরকে বেনারসি শাড়ি পরিয়েছিল, যেহেতু আমাদের কাল ওষুধ ছিল আমি সামনে যেতে পারিনি, দূরের থেকে একটু ভিডিও করলাম। খুব ভালো লাগছিল, পার্বতী মাকে এত সুন্দর লাগছিল বেনারসিতে, দারুণ লাগছিল। আর ভগবান মানেই তো সুন্দর, আর তাদের রূপের তো বর্ণনা আমরা কখনোই করতে পারবো না। যাই হোক, একটু পুজো দেখে তারপরে খেতে বসে পড়েছিলাম। খাবার আইটেমে ছিল খিচুড়ি, তরকারি, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো চলো খাওয়া দাওয়া করি, আর ব্লগটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে, গুড নাইট।